শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৌমিত্র। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। একদিনে প্রাণ হারিয়েছেন 247 জন। এ নিয়ে মোট মৃত্যু 19,521 আর সর্বোচ্চ 15,192 জন শনাক্ত হয়েছেন গত 24 ঘন্টায়। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 29.82%। নমুনা পরীক্ষা হয়েছে 50,952টি। এ পর্যন্ত শনাক্ত 11,79,827 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 11,052 জন। মোট সুস্থ 10,06,233। মৃত 247 জনের মধ্যে পুরুষ 141 আর নারী 106 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ 72 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 61, খুলনায় 46, রাজশাহীতে 21, রংপুরে 16, সিলেটে 14, বরিশালে 12 ও ময়মনসিংহে মারা গেছেন 5 জন। রাজধানীর হাসপাতালগুলোতে ঢাকার বাইরে থেকে আসা রোগীর চাপ বাড়ছেই। বেশিরভাগ রোগীর অবস্থা সংকটজনক। তীব্র শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে আসছেন তারা। বেশিরভাগ হাসপাতালে সক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় নতুন রোগী ভর্তি কঠিন হচ্ছে। আইসিইউ সংকট তো রয়েছেই। এদিকে চাপ বেড়েছে কোভিড পরীক্ষা করতে আসা মানুষের। বিভিন্ন বয়সের মানুষ সর্দি, কাশি, জ্বর সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন করোনা পরীক্ষা করাতে। খাবারের স্মেল পাচ্ছি না, জন্য আসছি। মানে জ্বর ছিল, ওয়াইফ এবং আমার বাচ্চা দুজনেই পজিটিভ। তো সেই হিসাবে আমি চিন্তা করছি যে যেহেতু একসাথে থাকছি, আমার একটু টেস্ট করা দরকার। আমি এখন মরে যাচ্ছি, আমি কবে টেস্ট করতে পাবো, কবে কি বুঝবো আমার হয়েছে কি হয়েছে না। সক্ষমতা তো একদিন হবে না। মনে করেন আমার 20 কোটি, এখন 20 কোটি লোকের পরীক্ষারই কি এই বাংলাদেশে এই সক্ষমতা আছে যে 20 কোটি একদিনে পরীক্ষা করতে পারবে? হুট করে এই একটা মেশিন আপনি যখন তখন বাড়াইতে পারবেন না। সেট আপটা হয়ে গেছে, আর একটা মেশিন যদি আমরা ইনস্টল করতে পারি তাহলে আমরা বর্তমানে যে 200টা আরটিপিসিআর করতেছি সেটা বাড়াই আমরা 400 করতে পারবো। সারা দেশের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি লকডাউন কার্যকরে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রিপরিষদের বৈঠকে এই নিয়ে অনির্ধারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, জনসনের 7 কোটি ডোজ টিকা আসবে আগামী বছরের দ্বিতীয় ভাগে। এছাড়া প্রতি সপ্তাহে ভারত থেকে 200 টন অক্সিজেন আসবে বলে জানান তিনি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, এখনই খুলছে না শিল্প কারখানা। লকডাউন বাস্তবায়নে প্রয়োজনে বয়স্কদের বাড়িতে গিয়ে টিকা দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে ভ্যাকসিনেশন কার্যক্রমটা জোরদার করা এবং ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়। ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা। তাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার একটা অনীহা আছে, তাদেরকে ভ্যাকসিনেট করার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। কঠোর লকডাউনে রাজধানীতে দিন দিন বাড়ছে চলাচল। ঢাকার প্রবেশমুখে ব্যক্তিগত গাড়ির সারি। যারা ঢাকায় আসছেন দীর্ঘ পথ হেঁটে, রিকশায় বা ভ্যানে করে ঢাকার প্রবেশমুখে পৌঁছাচ্ছেন। এরপর আবার হাঁটা। ট্রাক, রিকশা, ব্যক্তিগত গাড়ি আর স্বাস্থ্যবিধি না মেনে মানুষের চলাচলে রীতিমতো হিমশিম অবস্থা চেকপোস্টে। রাজধানীর ভেতরেও বেড়েছে মানুষের চলাচল। ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকায় রাস্তায় মানুষের সংখ্যা বেশি। বাড়ি থেকে ঢাকায় ফিরতে দেশের প্রধান 2 ফেরিঘাট দৌলতদিয়া, পাটুরিয়া ও বাংলাবাজার শিমুলিয়াতে ছিল মানুষের চাপ। সেখানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ফেরির পাশাপাশি লঞ্চ, স্পিডবোটে করেও পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকে। কালকেই আমাদের আসার কথা, কিন্তু এই গাড়ি না পাওয়ার কারণে আজকে আসছে। এখন যদি আজকেও আসতে না পারি তাহলে আমার চাকরিটা চলে যাবে। আমাদের ব্লাড দিতে হবে। আমার আব্বা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছে। আমাকে যেভাবে আসতে হবে না আমাকে, যেহেতু এখন সরকারি অফিস খোলা, এই কারণে দেখা যাচ্ছে যে লোকজনের প্রেশার বেশি। তারপর আমরা প্রত্যেকটা গাড়িকে অথবা প্রত্যেকটা যে পায়ে হেঁটে যে লোকজন আসতেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের আওতায় আনতেছি। বিশেষ করে ব্যাংকার এবং ডক্টর যারা রয়েছেন তারা তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন। এছাড়াও যেটা দেখছি যে এয়ারপোর্টে বিদেশ থেকে আগত যে যাত্রীরা রয়েছেন তারাও যাত্রী নিয়ে তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে যাচ্ছেন। রাজধানীর আদাবর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকে। রাব্বি, জরিমানা এবং শাস্তির পরও মানুষ বের হচ্ছেন না। নগরবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনী কি বলছে তাদের তরফে? সৌমিত্র, আসলে জরিমানা দিয়ে বা আইন
একটি কঠোরভাবে প্রয়োগ করে আসলে মানুষকে ঘরে রাখা বা মানুষকে সচেতন করা এটা কিন্তু অনেক কঠিন। আমি আছি এখন রাজধানীর আদাবর এবং তার কিছু আগে ছিলাম মোহাম্মদপুরে। আসলে এখানে আসলে এটিও ঘনবসতিপূর্ণ এলাকা এবং অসংখ্য মানুষজন আসলে এই এলাকায় বসবাস করে এবং এমন কঠোর লকডাউনেও আসলে মানুষজন ঘর থেকে বেরোচ্ছেন এবং তাদের যুক্তির শেষ নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী আসলে এক প্রকারের তারা হতাশই বলছেন যে আসলে মানুষকে ঘরে রাখা আসলেই তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আর জরিমানা যেভাবে করা হচ্ছে বা যে প্রক্রিয়া করা হচ্ছে সেটি কিন্তু আসলে 100 ভাগের 1 ভাগ মানুষও কিন্তু সেই জরিমানার আওতায় এখন পর্যন্ত আসেনি এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে এখন পর্যন্ত লকডাউনের যেই চিত্র তাতে করে লকডাউন কার্যকর কতটা হচ্ছে সেটি সামনের দিনগুলোতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এখনই ফুটপাতে দোকানের পসরা সাজিয়ে বসেছে এলাকায়। এছাড়া পুরো মোহাম্মদপুর জুড়ে মানুষের চলাফেরা বেড়েছে এবং যেটা ছিল না গত 3 দিন আগেও যেটি ছিল না, আমার মানুষজন আসলে মেনেছে স্বাস্থ্যবিধি বা সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনার প্রতি সম্মান দেখিয়েছে। কিন্তু সময় যত যাচ্ছে সৌমিত্র, আসলে মানুষ ততই বেশি এগ্রেসিভ হয়ে যাচ্ছে এবং মানুষ ততই তার কাজের প্রয়োজনীয়তাটা বাড়াচ্ছেন এবং বাইরে বের হওয়ার প্রবণতাও সেই সঙ্গে বাড়ছে। এভাবে করে আইনের প্রয়োগ দেখিয়ে আসলে মানুষকে ঘরে রাখা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তাই প্রয়োজন আসলে নিজের থেকে সচেতনতা এবং এই যে করোনা সেই সংক্রমণ থেকে বাঁচতে হলে, রুখতে হলে বা পরিবারকে বাঁচতে হলে নিজে যতক্ষণ না পর্যন্ত সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আইনের প্রয়োগ করে এটি মানুষকে ঘরে রাখা কার্যকর করা যাবে না। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে রাব্বি। দেশের প্রধান 2 ফেরিঘাটে আজও ঢাকামুখী মানুষের চাপ আছে। সেখানে উপেক্ষিত লকডাউনের বিধিনিষেধ। সকাল থেকেই দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যাত্রীদের ভিড়। কেবল ফেরিতে জরুরি পরিষেবা দেওয়ার কথা থাকলেও পার হচ্ছে মানুষ। আছে ব্যক্তিগত গাড়িও। যাত্রী আর ব্যক্তিগত গাড়ির চাপ আছে বাংলাবাজার শিমুলিয়াতেও। ফেরির পাশাপাশি লঞ্চ, স্পিড বোটে করেও পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকে। মানা হচ্ছে না লকডাউনের বিধি। আমাদের অফিসে বলছে যে যদি ঢাকায় না আসতে পারো বা অফিসে না আসতে পারো তোমাদের চাকরি থাকবে না। এই জন্য আমাদের যত কষ্ট হোক আসতে হয়েছে। এখন তো আমরা ওই অফিসে না যাই তাহলে আমাদের চাকরি থাকবে না। আর অফিসে বলছে যে তোমরা 14 দিন লকডাউন ঠিক আছে, কিন্তু তোমরা অফিসে উপস্থিত থাকবে, এসে তোমাদের আমরা চেহারা দেখতেছি। এরকম নদী পার হয়েছে, আমি এখন কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না, কিভাবে যাব? তখন তারা বললো যে তুমি আসলে আসো, না আসলে 5 তারিখের পরে তোমার চাকরি থাকতেও পারে নাও পারে। লকডাউনের চিত্র জানবো। সহকর্মী পলাশ প্রধান যুক্ত হয়েছেন গাজীপুর থেকে, রাজধানীর পাশের জেলা। পলাশ, এখন ঠিক কোন এলাকায় রয়েছেন? সেখানকার মানুষজন বিধিনিষেধ কতটা মানছেন? জি সৌমিত্র, আমি কিন্তু এখন রয়েছে মোরকুন গোদারঘাট এলাকায়। এখানে কিন্তু দুপাশে কিন্তু তুরাগ নদীর শাখা রয়েছে। এখানে কিন্তু এত পরিমাণে লোক ছিল। কিছুক্ষণ আগে কিন্তু রাজধানী মহানগরের জিএমপি পুলিশ, পুবাইল এবং টঙ্গী পূর্ব থানা পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছিল। ধাওয়া দেওয়ার কারণে কিন্তু এখন কিছুটা কিন্তু লোকজন কম, তবুও কিন্তু এখানে যে পরিমাণ লোকজন আছে এবং যে কোন মানুষ চলাচল করছে তাদের কিন্তু অধিকাংশ মানুষের মাস্ক নেই এবং এত পরিমাণের লোক এখানে ছিল যেগুলো আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা এখানে কথা বলবো এই রাস্তা চলাচলের একজনের সাথে। এই যে সারা দেশে তো লকডাউন চলছে, তো রাস্তা বের হচ্ছেন, কি করছেন? আসলে আমি তো প্রতিদিনই আসরের পরে শারীরিক ব্যায়াম করার জন্য বের হই। আজও সেটার মধ্যে করেই বের হয়েছি, কিন্তু আসলে 2 দিন যতটুকু না লোক ছিল, আজকে একটু লোক সমাগমটা একটু বেশি। লোক সমাগম বেশি আর মানুষ উৎসব মানুষ বেশি। যখন একটা পরিবারে ব্যতীত না হয় আসলে তখন ওই পরিবার সাফারার হয়, তখন বুঝতে পারে যে আসলে সেই পরিবারে কতটুকু দুর্যোগ নেমে আসে। এছাড়া তো মানুষ কতটুকু সচেতন এখনো হয়নি। আপনি দেখবেন যে আমরা হাঁটতে পারি না, এরকম মানুষের দল নেমেছে আর কি এই বন্ধের মধ্যে। জি বুঝতে পারছি, ধন্যবাদ। তো সৌমিত্র, কেউ কিন্তু তাদের নিজস্ব কাজে এবং কেউ হাসপাতালের কাজে এই ধরনের অজুহাত দেখিয়ে কিন্তু মানুষ কিন্তু এই যে আনন্দ যে বিনোদনের জায়গাগুলোতে সেগুলো রয়েছে। সবচেয়ে বেশি কিন্তু নদীবন্দর, টঙ্গী এবং বনমালা এবং 27 গুটি এলাকায়, এবং আমি যেখানে রয়েছি মোরকুন টেকপাড়া এলাকা অর্থাৎ গোদারঘাট এলাকায়, এখানে কিন্তু দেখা যাচ্ছে পিছনে কিন্তু বিশাল লোক। আমি যদি এই পাশে অংশটুকু বলি অর্থাৎ আমার ক্যামেরার পিছনে সেখানে কিন্তু প্রায় 2 কিলোমিটার রাস্তা, সেখানে কিন্তু একই অবস্থান আমরা দেখেছি কিছুক্ষণ আগে। এখানে একটি মানুষজন হাঁটছেন, ঘুরে বেড়াচ্ছেন। ধন্যবাদ আপনাকে।
দুর্নীতি লুটপাটের জন্যই স্বাস্থ্য ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনদের অদক্ষতা অযোগ্যতায় মানুষের জীবন বিপন্ন হলেও স্বাস্থ্যমন্ত্রী কিভাবে স্বপদে বহাল আছেন জানতে চান তিনি। করোনায় প্রাণ হারানো বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিবের অভিযোগ, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই দায়বদ্ধতা নেই সরকারের, তাই এমন সরকার পরিবর্তন ছাড়া পরিস্থিতি বদল সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এখানে অত্যন্ত পরিকল্পিতভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাকে তারা ভেঙে দিয়েছে, শুধুমাত্র একটি কারণে যে এর মাধ্যমে দুর্নীতির লক্ষ্যে তারা এটা করেছে। হাসপাতালগুলোতে কোনো বেড নেই, এর মধ্যে কোনো বেড বাড়ানো হয়নি, আইসিইউ বেড বাড়ানো হয়নি বা অক্সিজেন সরবরাহ কোনো ব্যবস্থা করা হয়নি। অন্যদিকে দেখা যাচ্ছে যে তারা যে হিসাব দিচ্ছে তাতে করে দেখা যায় যে আপনার হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করেছে এই করোনা নিয়ন্ত্রণের জন্য, অথচ করোনা কোনো নিয়ন্ত্রণই করা সম্ভব হয়। কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে করোনা রোগীর স্বজনদের হামলায় তানভীর আহমেদ নামে এক চিকিৎসক আহত হয়েছেন। মণিপাল এএফসি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কুমিল্লা মেডিকেল থেকে এক করোনা রোগীকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। গতরাতে স্বজনরা ঢাকায় না গিয়ে তাকে এখানে ভর্তি করাতে নিয়ে আসেন। করোনা রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয় জানালে কর্তব্যরত চিকিৎসকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্বজনরা। এক পর্যায়ে ওই চিকিৎসককে মারধর করেন তারা। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৮ জনকে আসামি করে মামলা করেছে। পরে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে পুলিশ। একজন চিকিৎসক চেষ্টা করেন একজন রোগীকে তার সর্বোচ্চ জ্ঞান এবং সর্বোচ্চ ইচ্ছা দিয়ে তাকে সেবা দেওয়ার জন্য। সেই জায়গায় যদি একজন কোনো কারণে যদি রোগীর কোনো ইস্যুতে যদি একজন রোগীর অ্যাটেন্ডেন্ট যদি একজন ডাক্তারকে মারে এবং যেভাবে মেরেছে, সেটা আসলে খুব দুঃখজনক এবং আমাদেরকে খুব আহত করে। আমরা এটার সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচার আশা করছি। নতুন করে 3টি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সীমানা বাড়ানো হয়েছে এক সিটি কর্পোরেশন ও এক পৌরসভার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। থানা থেকে নতুন উপজেলাগুলো মাদারীপুরের ডাসার, কক্সবাজারের ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগর। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ করা হয়েছে। এছাড়া সিলেট সিটি কর্পোরেশন ও মাদারীপুরের শিবচর পৌরসভার আয়তন বৃদ্ধিরও সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব কথা বলেন, জানান পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা নিয়েও কথা বলেন তিনি। জানান 4 ধরনের নিরাপত্তা বেষ্টনী থাকায় মূল পিলারে ফেরির ধাক্কা লাগার সুযোগ নেই। ঈদগাঁও আগের থেকেই থানা আছে, মধ্যনগর থানা আছে, আর 3 নম্বর আরেকটা হয়েছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলা উন্নতি করে। 3টাই আপনার নিকাল এটা অনুমোদন করে দিচ্ছে। কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ট্রাক্টর চালিয়ে পার্লামেন্টে গেলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার সকালে দিল্লির রাস্তায় নিজেই ট্রাক্টর চালান তিনি। দলের কয়েকজন নেতাও তার সাথে ছিলেন। রাহুলের দাবি, সরকারের কাছে কৃষকদের আবেদন পৌঁছে দিতেই এই পদক্ষেপ। ক্ষমতাসীন বিজেপি পার্লামেন্টের কৃষি আইন নিয়ে কোনো আলোচনা করতে দিচ্ছে না বলে অভিযোগ তার। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত নভেম্বর থেকে আন্দোলন করছেন ভারতের কৃষকরা। किसानों को दबा रहे हैं, हिंदुस्तान के सब किसानों को दबा रहे हैं, इसलिए हम यहाँ ट्रैक्टर पे आए हैं। काले कानून है, इनको वापस लेना पड़ेगा। বন্যার ভয়াবহতা না কমতেই টাইফুন ইনফার আঘাতে বিপর্যস্ত চীনের উত্তরাঞ্চলীয় উপকূল। রোববার ঘন্টায় 155 কিলোমিটার বেগে জেজিয়াং প্রদেশে ধ্বংসযজ্ঞ চালায় ইনফা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাংহাইয়ে টাইফুনের প্রভাবে ঝোড়ো হাওয়া ও ব্যাপক বৃষ্টিপাত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্থগিত রাখা হয় জাহাজ চলাচল সহ বন্দরের কার্যক্রম। 2টি বিমানবন্দরে বাতিল করা হয় কয়েকশো ফ্লাইট। বন্ধ রাখা হয় রেল সার্ভিস। বন্দর নগরীতে উপড়ে পড়েছে 10,000-এর বেশি গাছ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টিতে তলিয়ে যায় শহরের বেশিরভাগ এলাকা। দক্ষিণাঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় প্রায় 3,30,000 মানুষকে। দীর্ঘ বিরতির পর আবারও বিদেশিদের ওমরা পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। 10 আগস্ট থেকেই ওমরা করতে পারবেন বিদেশি মুসল্লিরা, তবে কোভিড সতর্কতার শর্ত পূরণ করতে হবে তাদের। সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিদের জন্য রোববারই চালু হয় ওমরা কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের স্বাগত জানাতে মক্কা ও মদিনায় সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। মহামারী পরিস্থিতির কারণে নির্দিষ্ট কিছু স্থানে প্রার্থনার সুযোগ পাবেন মুসল্লিরা। থাকছে করোনার 2 ডোজ টিকা গ্রহণের বাধ্যবাধকতা। সিলেট 3 আসনের উপনির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী 5 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে ভোট গ্রহণ। সোমবার বিচারপতি ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
এর আগে সুপ্রিম কোর্টের 6 আইনজীবী ও ওই আসনের 7 জন বাসিন্দা ভোট গ্রহণ স্থগিত চেয়ে রিট আবেদন করেন। এতে বলা হয়, এই নির্বাচনে ভোট গ্রহণে সাংবিধানিক বাধ্যবাধকতার 90 দিন সময়সীমা শেষ হবে 7 সেপ্টেম্বর। সুতরাং করোনা সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে 28 জুলাই সিলেট 3 আসনের উপনির্বাচন স্থগিত চান তারা। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে 5 আগস্ট পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত করে। সম্প্রতি এই আসনের রিটার্নিং অফিসার ইসরাইল হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা যান। এর আগে গত 11 মার্চ সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। যে এখন যে সিচুয়েশন চলছে, প্যান্ডেমিক সিচুয়েশন, সেখানে কোনোভাবেই ভোট গ্রহণের মতো একটি পাবলিক আয়োজন করা সম্ভব নয় এবং সেখানে ইতোমধ্যে যিনি রিটার্নিং অফিসার আছেন তিনি মারা গেছেন এবং তার সাথে সাথে 7ই সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে সময় আছে নির্বাচন করার। সুতরাং এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। আমাদের যুক্তি বিবেচনায় নিয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ 5 আগস্ট পর্যন্ত নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত করেছেন। দিনভর বৃষ্টি না হলেও সাগরের জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। বেলা 1টার পর থেকে প্লাবিত হয় বন্দরনগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, বাকুলিয়ার বিস্তীর্ণ এলাকা। পানি ঢুকে যায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিচতলায়। চরম দুর্ভোগে পড়েন রোগী স্বজনরা। ব্যাহত হয় চিকিৎসা কার্যক্রম। নিচু এলাকার বাসাবাড়ির নিচতলা দোকানপাটও তলিয়ে যায়। কয়েক ঘন্টার জন্য পানিবন্দী হয়ে চরম ভোগান্তিতে পড়েন নিম্নাঞ্চলের বাসিন্দারা। ভুক্তভোগীরা জানান, জলাবদ্ধতার এই সমস্যা দীর্ঘদিনের। বৃষ্টি হলে তো বটেই, না হলেও পূর্ণিমার সময় জোয়ারের পানিতে ডুবছে এসব এলাকা। থেকে অ্যাম্বুলেন্সগুলো এখান থেকে আসতে পারে না, এই পানি আমাদের কাজটা অনেক কষ্ট হয়। এখানে যেগুলো চেয়ার ওনারা বসিয়েছেন, চেয়ারগুলো পর্যন্ত পানিতে তলিয়ে যায়। বেশ কয়েক বছর ধরে এই সমস্যাগুলো, প্রশাসন চাইলে, হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে অনেক আগে থেকে ব্যবস্থাটা নিতে পারত। চট্টগ্রাম থেকে সহকর্মী আলামিন শিকদার যুক্ত আছেন। আলামিন, এখন কি অবস্থা? জলমগ্নতার থেকে কি মুক্তি মিলল? পানি নামতে শুরু করেছে? সৌমিত্র, এখনো পর্যন্ত পানি নামেনি, তবে নামতে শুরু করেছে বলতে পারি। কারণ এই মুহূর্তে যে হাসপাতালের পরিস্থিতি, হাসপাতালে প্রায় পায়ের যে গোড়ালি পর্যন্ত পানি দেখা যাচ্ছে, কিন্তু দুপুর থেকে প্রায় আমি বলতে পারি যে এখন পর্যন্ত প্রায় 5 ঘন্টা হবে এই পানির স্থায়ীকাল। আর যখন পানি উঠতে শুরু করেছিল তখন মুহূর্তের মধ্যে পুরো হাসপাতাল তলিয়ে গেছে বলা যায়। কারণ হাসপাতালটির নিচতলায় প্রায় 1 হাঁটু পরিমাণ পানি জমে গিয়েছিল। আর এই চিত্র কিন্তু দীর্ঘদিনের। আজকে সারা দিন চট্টগ্রামে বৃষ্টিপাত হয়নি বললেও প্রচুর কড়া রোদ ছিল বলতে পারি। কিন্তু তারপরও চট্টগ্রামের এই যে নিচু এলাকাগুলো আছে এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল যেটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেটি সবসময় নদীতে যদি জোয়ারের পরিমাণ আসে বা পানির পরিমাণ একটু বাড়ে তাহলে কিন্তু এই যে হাসপাতালটি আছে সেটি পানিতে তলিয়ে যায়। আর এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কিছুক্ষণ আগে আপনি প্রতিবেদনেও দেখিয়েছেন, ওখানে অনেকেই ভুক্তভোগী রোগী স্বজন যারা আছে তারা আমাদেরকে জানিয়েছিলেন যে রোগী নিয়ে আসতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। কারণ এই যে অঞ্চলটিতে হাসপাতালটি অবস্থিত সেটি পুরোপুরিভাবে যখনই জোয়ার আসে তলিয়ে যায়। একদম বলতে গেলে সড়কে 1 কোমর পর্যন্ত পানি থাকে, যে কারণে যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেই অ্যাম্বুলেন্সে করে রুগী আনতে বেশ বেগ পেতে হয়। অ্যাম্বুলেন্সগুলো রাস্তার মাঝপথেই নামিয়ে দেয়, সেখানে আবার রিকশায় করে রুগী নিয়ে আসতে হয় হাসপাতালে। আর হাসপাতালটির যে জরুরি সেবা আছে, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারটি, সেখানে এখন সেবা দিতে রুগীদের বেশ বেগ পেতে হচ্ছে। আর তাছাড়া হাসপাতালটির নিচতলায় 70 শয্যার ছিল, যেখানে শিশু ওয়ার্ডগুলো বলা যায়। শিশুরা ভর্তি ছিল বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, তাদেরকে স্থানান্তরিত করে আপনার হাসপাতালের 2য় তলায় এবং 3য় তলায় নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে সমস্যাটি সেটি সমাধান যতদিন না পর্যন্ত চট্টগ্রামের যে 12টি খাল মুখে বাদ দেওয়া রয়েছে এবং 5টি স্লুইস গেট নির্মাণ হচ্ছে সেগুলো শেষ করা না হবে কাজ, ততদিন পর্যন্ত চট্টগ্রামবাসীর এই যে জলাবদ্ধতার যে ভোগান্তি সেটি ঘুচবে না বলা যায়। সৌমিত্র, অর্থাৎ সেই যে 5,500 কোটি টাকার প্রকল্প সেটি শেষ হবে, যার 52% কাজ শেষ হয়েছে, এই সব শেষ হওয়ার পরে মুক্তি মিলবে। তার মানে আরও বেশ কিছুদিন ভুগতে হবে এখানকার মানুষকে। ধন্যবাদ আলামিন আপনাকে। পবিত্র ঈদ উল আজহা এবং সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা 6 দিন বন্ধ থাকার পর সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকালে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে পুনরায় আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়।
গত 20 জুলাই মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেতারা আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখে। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, কোভিড পরিস্থিতিতে ভারত বাংলাদেশ স্বাভাবিক পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হাই কমিশনের নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে প্রতি সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকেল 3টার মধ্যে পাসপোর্টধারীরা দেশে ফিরছেন। চলতি টোকিও অলিম্পিকে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সবশেষ আরও 16 জন আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 143 জনে। এর মধ্যে 26 জন আছেন বিভিন্ন ইভেন্টে অংশ নেয় অ্যাথলেট, যাদের মধ্যে অন্তত 13 জন অবস্থান করছেন জাপানে। বাকি 12 জন পৌঁছেছেন নিজ নিজ দেশে। এছাড়া আয়োজক, সংগঠক, কোচ ও কর্মকর্তা আক্রান্তের সংখ্যা কমপক্ষে 111 জন। করোনা ভাইরাসের কারণে 1 বছর পিছিয়ে শুরু হয়েছে অলিম্পিকের এবারের আসর, কিন্তু গেমস শুরুর আগেই অলিম্পিক ভিলেজে মেলে করোনা আক্রান্তের খবর। ইসরায়েলি প্রতিপক্ষের সাথে লড়বেন না আরও এক অ্যাথলেট। টোকিও অলিম্পিকের জুডো ইভেন্টে এবার ফেথি নুরিনের মতো সরে দাঁড়ালেন সুদানের মোহাম্মদ আবদাল রাসুল। ইসরায়েলের তেহার বাদবলকে লড়তে হয়নি দ্বিতীয় রাউন্ড, কারণ তার এবারের প্রতিপক্ষ মোহাম্মদ আবদাল রাসুল ভেন্যুতেই আসেননি। কেন আসেননি এই নিয়ে কোনো মন্তব্য করেননি আন্তর্জাতিক জুডো ফেডারেশন। তবে ধারণা করা হচ্ছে আবদাল রাসুলের ম্যাচ না খেলার কারণও হয়তো ফেথি নুরিনের মতোই। মূলত ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন প্রতিযোগীরা। এর আগে 73 কেজি ওজন শ্রেণীর দ্বিতীয় রাউন্ডে বাদবলের বিপক্ষে প্রথম রাউন্ডের আগেই নিজের নাম প্রত্যাহার করে নেন আলজেরিয়ান জুডোকা ফেথি নুরেন। এজন্য তাকে সাময়িক নিষিদ্ধ হতে হয়। অবশেষে টোকিও অলিম্পিকে পৌঁছেছেন পশ্চিম আফ্রিকার দেশ গিনির 5 অ্যাথলেট। করোনা মহামারীর কারণে দেশটির সরকার টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছিল। অবশেষে সেই বিধিনিষেধ তুলে অ্যাথলেটদের পাঠানো হয়েছে টোকিও অলিম্পিকের ভেন্যুতে। অ্যাথলেটদের মধ্যে একজন ফাতুমাতা ইয়ারি কামারা। এর আগে গিনি 11 বার অলিম্পিকে অংশগ্রহণ করলেও জেতা হয়নি কোনো পদক। তবে এবার পদক জিততে চান ফাতুমাতা। আমি কিছুটা ক্লান্ত, সেই সাথে আনন্দিত টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পেরে। স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হয়, আর তাই 5 বছর ধরে অনুশীলন করে যাচ্ছি। আশা করছি ভালো কিছুই হবে। আবারও রাজনৈতিক সংকটে আরব বসন্তের সূতিকাগার তিউনিসিয়া। অস্থিরতার জেরে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট, বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রীকে। প্রেসিডেন্টের পদক্ষেপকে অভ্যুত্থান আখ্যা দিয়েছে ক্ষমতাচ্যুত এন্নাহাদা পার্টি। কোভিড পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে রোববার বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভ হয় তিউনিসিয়ায়। এর কয়েক ঘন্টার মধ্যে দৃশ্যপটে আসেন প্রেসিডেন্ট সাইদ। গত 10 বছরে আমাদের কোনো সমস্যারই সমাধান হয়নি। 2011 সালেও কর্মসংস্থান আর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলাম, এখনো একই দাবি। কেন আমরা নিরস্ত্র জনগণ বৈষম্য, বিচারহীনতা, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। আফগান বাহিনীর সহায়তায় তালেবানদের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র। রোববার এক মার্কিন কমান্ডার বলেন এই কথা। বলেন, তালেবানরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেলে তাদের জবাব দিতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহে আফগান সরকারকে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান। তবে 31 আগস্ট আফগানিস্তান মিশন শেষের পরও যুক্তরাষ্ট্র তালেবান বিরোধী অভিযান চালাবে কিনা সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি। মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকে আফগানিস্তানে বেড়েছে তালেবানের দৌরাত্ম্য। মার্কিন F-35কে ঠেকাতে এবার পঞ্চম প্রজন্মের এক যুদ্ধ বিমান এনেছে রাশিয়া। সর্বাধুনিক প্রযুক্তির এই ফাইটার জেটটি এই সপ্তাহেই প্রদর্শিত হয় মস্কোর আন্তর্জাতিক এয়ার শোতে। রাডারকে ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধ বিমানে থাকছে স্থল, জল এবং আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। চেকমেট নামের ফাইটার জেট 2026 সালের মধ্যে রফতানি করার পরিকল্পনা রাশিয়ার। এখানে যেটি প্রদর্শিত হচ্ছে সেটি অত্যাধুনিক যুদ্ধবিমান, প্রযুক্তির ভবিষ্যৎ। এটি শুধু রুশ সামরিক সক্ষমতায় বাড়াবে না, বরং আন্তর্জাতিক বাজারেও আমাদের অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে। নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় বাড়িতে ঢুকে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি সহ লুট করা স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। জানানো হয়, গেল 16 জুলাই রাতে নাগরিয়াকান্দির দোতলা একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার সহ মালামাল লুট করে সংঘবদ্ধ ডাকাত দলটি। এ সময় বাধা দেয় ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফকে ছুরিকাঘাতে হত্যা করে ডাকাতরা।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার রাজনীতির মাঠ। লকডাউন ভেঙে পালিত হচ্ছে বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ নানা কর্মসূচি। বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, জেলা কমিটি বিতর্কিত একজন ব্যক্তিকে আহ্বায়ক করেছে। পাশাপাশি দীর্ঘদিন পর সম্মেলনের মাধ্যমে গঠন করা ইউনিয়ন কমিটিগুলো কেন্দ্রকে ভুল বুঝিয়ে বিলুপ্ত করিয়েছে। যদিও জেলা কমিটির জ্যেষ্ঠ নেতাদের দাবি, গঠনতন্ত্র মেনেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমপি থাকা অবস্থা জামাত বিএনপিকে পুনর্বাসন করেছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধী মামলা ছিল। বিনা কারণে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে এত অন্যায় জুলুম অত্যাচার করেছে, মামলা মোকদ্দমা দিয়ে অ্যাডভোকেট সুরহাবউদ্দিনকে আহ্বায়ক করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানকার মাননীয় সাংসদ নূর মোহাম্মদ সাহেবকে অবগত করে নাই। যে পর্যন্ত তাকে এই আহ্বায়ক থেকে অব্যাহতি না দেওয়া হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি বসে, সেখানে একটি আহ্বায়ক কমিটি নির্বাচিত করেছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম চলবে। করোনা ভাইরাস মহামারীতে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে গত বছর প্রায় 1,25,000 কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। প্রণোদনা প্যাকেজের সিংহভাগ ছিল স্বল্প সুদে ব্যাংক ঋণ। সর্বোচ্চ 9% সুদে বিতরণ করা হচ্ছে প্রণোদনার ঋণ। কিন্তু কিছু গ্রাহক স্বল্প সুদের এই ঋণের যথাযথ ব্যবহার না করে শেয়ার বাজার সহ নানা অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ করছে। নিজস্ব তদারকি ব্যবস্থায় এমন অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অবস্থায় সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো এক চিঠিতে প্রণোদনার ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ফের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রতিটি ব্যাংককে নিজ নিজ অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ দ্বারা যাচাই করে ঋণের ব্যবহার বিষয়ে নিশ্চিত করতে হবে। রোববার এই চিঠি পাঠানো হয়েছে। অপব্যবহার রোধ করতে সব ব্যাংকের প্রধান নির্বাহীকে সরাসরি তত্ত্বাবধানে বিশেষ সেলের মাধ্যমে ঋণের ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে আর্থিক সেবার আওতা বাড়ানো হয়েছে। এই দফায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কার্যক্রম খুলে দেওয়া হয়েছে। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান। এ বিষয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। বলা হয়, এই আদেশ আগামী 5 আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। করোনা পরিস্থিতিতে দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নতুন ঋণ বিতরণ, রেমিট্যান্স ও অন্যান্য সেবা সীমিত আকারে চালু রাখা যাবে। রোববার রাতেই এই সার্কুলার ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। আজ সকাল থেকে কার্যকর হয়েছে। কাঁচা চামড়ায় লবণ দেওয়ার কাজ প্রায় শেষ। প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সাভার চামড়া শিল্প নগরী। করোনা সংক্রমণে এবার পশু কোরবানি কমেছে, সেজন্য চামড়া সংগ্রহ হয়েছে কম। নানামুখী চেষ্টার পরও নষ্ট হয়েছে কিছু সংখ্যক গরুর চামড়া। গেল বছরের চেয়ে এবার চামড়ার দাম কিছুটা বেশি ছিল, তবে তা বেঁধে দেওয়া দামের চেয়ে কম। উন্মুক্ত স্থানেই ফেলা হচ্ছে টানারির কঠিন বর্জ্য। এখনও শতভাগ প্রস্তুত হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা CETP। ডাবল টাকায় মাল লাগাইতেছে, নগদ টাকায়, আর এখনো বাকি টাকাই দেয় না। আবার কাজ করবো আমরা মানুষ, শরীর নাকি মেশিন। মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু ভিতরে ঢুকার পরে কিছু কিছু মাস্ক খুলে ফেলে। গাড়িতে উঠানোর সময় অনেক সময় ওইখানে সময়ের কারণে ওইখানে অনেক চামড়া পৌঁছা যায়। এবার কম, এবার 13 থেকে 14,000। রাস্তাঘাট একটু চওড়া, অ্যাকোমোডেশন ভালো। আদার দেন দ্যাট আর কোনো কিছু চেঞ্জ নেই। তবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা সমস্যা তো রয়েই গেছে। কিছু মাদ্রাসা ওই যে দামাদামি করতে যায়, ওই টেন্ডার ডাক এগুলো করতে যায়, সময় লিঙ্গের করছে, যে পরে যে দিবস ছিল পরে সেও হয়তো নেয়নি। পঞ্চগড়ে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় 200 পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। দুপুরে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শ্রমিকদের হাতে চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আগামীতেও অসহায় মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন উদ্যোক্তারা। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম সহ আরও অনেকে। 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ইলিশ ধরার ধুম পড়েছে। চট্টগ্রামের সাগর উপকূলে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। হাসি ফুটেছে জেলেদের মুখে। তবে বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে যেতে পারছেন না তারা। ফলে ধরা পড়া ইলিশের আকার কিছুটা ছোট। বর্তমানে ধরা পড়া এক একটি ইলিশের ওজন 500 থেকে 800 গ্রাম। সপ্তাহখানেক পরে আরও বড় আকারের ইলিশ বেশি পরিমাণে ধরা পড়বে বলে আশা জেলেদের। মৎস্য বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 25,000 মেট্রিক টন, যা গতবারের চেয়ে 5,000 মেট্রিক টন বেশি। যে কোনো অজুহাতে চালের দাম বৃদ্ধি যেন নিয়মিত ঘটনা। বোরোর বাম্পার ফলনের সুফল তো নেই, বরং কিছুদিন পর পরই বাড়ছে দাম। এজন্য খুচরা বিক্রেতা, পাইকারি ব্যবসায়ী আর মিল মালিকরা একে অপরের উপর দায় চাপাচ্ছেন। বাজার নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে নেই দৃশ্যমান তদারকি। এমন পরিস্থিতিতে চালের দাম বৃদ্ধিতে বিচলিত সীমিত আয়ের মানুষেরা।
প্রয়োজন নয়, উন্নয়নই বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী। এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি বিতর্ক প্রতিযোগিতা যেমন উঠে আসে প্রয়োজন সময়ের সাথে আপেক্ষিক, তেমনি উন্নয়নের সাথে নবায়নযোগ্য ও উদ্ভাবনও সম্ভব। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষার্থীদের যুক্তিতর্কে পৃথিবীর উষ্ণতা কিভাবে কমানো যায় তুলে ধরা হয়। 2 দিনের এই উৎসবের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবকে আয়োজনে সহযোগিতা করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। দানবীয় ধূলিঝড়ের সাক্ষী হলো চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর দুনহুয়াং। রোববারের ঝড়ে প্রায় 100 মিটার উঁচুতে ওঠে ধুলার মোটা আস্তরণ, ধেয়ে যায় উত্তর থেকে দক্ষিণের দিকে। কয়েক মিনিটের মধ্যে অন্ধকার হয়ে যায় পুরো এলাকা। অন্তত 5 মিটার এলাকার মধ্যে কিছুই দেখা যায় না। রাস্তায় থমকে যায় যানবাহন। বড় বড় রাস্তাগুলোয় গাড়ি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। তৈরি হয় দীর্ঘ যানজট। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ধূলিঝড়ের কবলে পড়ল শহরটি। গত সপ্তাহে ইয়েলো অ্যালার্ট জারি করেছিল স্থানীয় আবহাওয়া বিভাগ। ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে একটি সেতু বিধ্বস্ত হয়ে মৃত্যু হয়েছে 9 পর্যটকের। সাংলা উপত্যকার দুর্ঘটনায় আহত কয়েকজন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ভূমিধসের ফলে পাহাড় থেকে গড়িয়ে পড়তে থাকে বিশাল বিশাল পাথর। এগুলোর আঘাতে ভেঙে যায় সেতুর মাঝামাঝি অংশ, তলিয়ে যায় নদীতে। এ সময় পর্যটকবাহী একটি বাসেও আঘাত করে পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরখণ্ড। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসটির কয়েকজন যাত্রীর। করোনা পরিস্থিতি কিছুটা ভালো হওয়ার পর ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে মানুষের ভিড়। বিদেশে পাচারের চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি রিয়াল সহ 8টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এপিবিএন জানায় প্রায় 2.5 কোটি টাকা মূল্যমানের সৌদি রিয়াল সহ 8টি দেশের কারেন্সি জব্দ করা হয়। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা থেকে মিশর যাচ্ছিলেন মুদ্রা পাচারকারী জাহাঙ্গীর গাজী। পাচারে নানা কৌশলের আশ্রয় নিয়েছেন তিনি। ট্রলিতে বহনকারী 10টি নতুন শার্টের শক্ত কাগজের ভাঁজে ভাঁজে এসব মুদ্রা রেখেছিলেন। কিছু ছিল নিজের শরীরের সঙ্গেও। সংক্রমণ কমাতে কঠোর লকডাউন দেওয়ার পরও চট্টগ্রামে পাল্টাচ্ছে না চিত্র। দিন দিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 12 জন। নতুন শনাক্ত 848 জন। শনাক্তের হার 37.16%। চট্টগ্রামে সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৪,৩২৬ জন। গত 24 ঘন্টায় মৃত 12 জনের মধ্যে শহর এলাকার 4 জন, বাকি 8 জনই গ্রামাঞ্চলের। এ নিয়ে চট্টগ্রামে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো 897 জনে। এদিকে 3 পার্বত্য জেলাতেও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। রাঙ্গামাটিতে গেল 24 ঘন্টায় 191 জনের নমুনা পরীক্ষায় 64 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 33.51%। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 2416 জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন 1914 জন। কঠোর লকডাউনের 4র্থ দিনে জেলা শহরের রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। বিধিনিষেধ কার্যকরে মাঠে রয়েছে পুলিশ ও বিজিবি। খাগড়াছড়িতেও বেড়েছে সংক্রমণ। গেল 24 ঘন্টায় 124 জনের নমুনা পরীক্ষায় 50 জন করোনা পজিটিভ। শনাক্তের হার 40.32%। মারা গেছেন 1 জন। সংক্রমণ সদর উপজেলাতেই বেশি। এদিকে কঠোর লকডাউনে আজ অনেকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে। গণপরিবহন বন্ধ থাকলেও মোটরসাইকেল ও ছোট যানবাহনের চলাচল বেড়েছে। আরেক পার্বত্য জেলা বান্দরবানে গেল 24 ঘন্টায় 29 জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয় 101 জনের। শনাক্তের হার 28.71%। বর্তমানে হাসপাতালে 57 জন করোনা রোগী ভর্তি রয়েছেন। খাগড়াছড়ি, রাঙ্গামাটির মতো বান্দরবানেও রাস্তায় যানবাহন এবং মানুষের চলাচল বেড়েছে। প্রবীণরা বৃদ্ধাশ্রমে নয়, থাকবেন খাবেন পরিবারেই। নাতি নাতনিদের সাথে মাতবেন আনন্দ আড্ডায়। সেজন্য তার পরিবারকে দেয়া হবে অর্থ সহায়তা। শর্ত, পরিবার থেকে বিচ্ছিন্ন করা যাবে না বাবা অথবা মাকে। রংপুরের পীরগঞ্জে প্রবীণদের জন্য আনন্দ আশ্রম নামে এমনই এক পাইলট প্রকল্প চালু করেছেন স্থানীয় সাংবাদিক সেবু মোস্তাফিজ। চীন থেকে এমন আইডিয়া পাওয়ার কথা জানিয়েছেন তিনি। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজবিজ্ঞানীরাও। খাবার যাই দিতেছে, খুব ভালো দিতেছে, কোনো ভেজাল হচ্ছে না। বৃদ্ধাশ্রমের ছায়া যদি ঘরে ঘরে এরকম করে সেবা দেওয়া যায়, বৃদ্ধ মানুষকে একটু খাবার দেওয়া যায়, করা যায়, তাহলে খুব ভালো হয়। আনন্দ আশ্রম কনসেপ্টটা আমার আসে, সেটা হচ্ছে যে আনন্দ করে সবাই মিলে একই খানায় থাকবে, একই জায়গায় থাকবে, বাড়িতেই থাকবে। এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে। আমি বিবাহিত এবং সেজন্যই আমি ওর সঙ্গে সামান্যভাবে যুক্ত আছি। এর পদক্ষেপকে সরকার চাইলে এবং এটার উপকার পাওয়া যাবে। সরকার এটিকে সারা বাংলাদেশের জন্য কিন্তু এই পদক্ষেপকে কার্যকর করতে পারে। কথিত কবিরাজের দেয়া ফিটকিরি যুক্ত পানি খেয়ে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
এরপর সন্তানের মরদেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেন মা। মর্মান্তিক এমন ঘটনা ঘটেছে বগুড়ার ধুনটে। স্বজনদের অভিযোগ, কবিরাজের ওষুধ খাওয়ার পর নিস্তেজ হতে হতে প্রাণ যায় আখির। এরপর জ্ঞান শূন্য হয়ে মা আদুরি নিজেই শিশুটিকে ফেলে দেন সেপটিক ট্যাঙ্কে। স্থানীয়রা বলছেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকলেও কবিরাজের দিকে ঝুঁকছেন অনেক মানুষ। হাতুড়ে কবিরাজদের চিকিৎসায় বাড়ছে প্রাণহানির ঘটনাও। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর মা আদুরি বেগম এবং কথিত কবিরাজ কেসামউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। বাচ্চাটা একটু অসুস্থ ছিল, হাত পা খিঁচে নিয়ে যাচ্ছে। তারপরে যে মেডিকেলে গেছিল সেখান থেকে চিকিৎসা দেওয়ার পরে বাচ্চাটা ভালো। ওর মাও খাইছে আগে, ও খাইছিল পরে, বাচ্চা খাইছে পরে। ওর মায়েরও ধরেন সেন্স অতটা কাজ করে নাই, পরে নিয়ে যা মনে করেন যে স্ল্যাবের নিচে বাচ্চাটা ফেলে দিই। বাচ্চাটির মাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে বিজ্ঞ আদালতে নিজে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে আমরা সেই কেসেম কবিরাজকে আবার ধৃত করি। জিম্বাবুয়েতে সিরিজ জয়ের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের কোচিং স্টাফরা। এই সিরিজের জন্য ব্যাটিং কোচের দায়িত্বে থাকা অ্যাশওয়েল প্রিন্সকে টি-20 বিশ্বকাপ পর্যন্ত রাখতে চায় বিসিবি। এদিকে অস্ট্রেলিয়ার সাথে 5 ম্যাচের টি-20 সিরিজের সবগুলো ম্যাচই হতে পারে সন্ধ্যা 6টায়। তবে সেখানে মুশফিকুর রহিমের খেলার যে সম্ভাবনা নেই, সেটা আরও একবার ইঙ্গিত দিয়ে রাখলেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে 29 জুলাই ঢাকায় আসার কথা অসিতের। 3 আগস্ট হবে সিরিজের প্রথম ম্যাচ। দিবারাত্রির সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। অবশেষে চূড়ান্ত হলো স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর অসমাপ্ত অংশের সময়সূচি। আগামী 19 সেপ্টেম্বর শুরু হবে এই ফ্র্যাঞ্চাইজি লিগের বাকি ম্যাচগুলো। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 15 অক্টোবর। ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের 3 ভেন্যু, দুবাই, আবুধাবি ও শারজায়। যেখানে প্রথম কোয়ালিফায়ার ও ফাইনাল সহ মোট 13টি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ সহ শারজাতে হবে 10টি ম্যাচ, আর বাকি 8টি ম্যাচ হবে আবুধাবি স্টেডিয়ামে। খেলাগুলো হবে বাংলাদেশ সময় বিকেল 4টা ও রাত 8টায়। এর আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাঝপথে স্থগিত হয়ে যায় IPL এর 14তম আসরটি। 24 ঘন্টায় বিশ্বজুড়ে 6,500-এর বেশি মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। মহামারীতে মোট মৃত্যু 41,74,000 ছাড়িয়েছে। দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে ইন্দোনেশিয়া। রোববার 1,266 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সংক্রমণ শনাক্ত হয়েছে 38,600-র বেশি। 800-র কাছাকাছি মৃত্যু হয়েছে রাশিয়ায়। 24,000-এর ওপর সংক্রমণ শনাক্তের সংখ্যা। এদিন ব্রাজিলে প্রাণহানির রেকর্ড হয়েছে কিছুটা কম। 500-র মতো মৃত্যু হয়েছে লাতিন দেশটিতে। 38,000-এর বেশি সংক্রমণ আর 4 শতাধিক মৃত্যু হয়েছে ভারতে। 24 ঘন্টায় বিশ্বে 4,19,000-এর বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। কোভিডে মোট আক্রান্ত 19,47,93,000-এর উপর। করোনা মোকাবেলায় ভুল পথে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর অ্যান্থনি ফাউচি এই সতর্কতা জানান। বলেন, টিকা গ্রহণের হার কম এমন এলাকাগুলোয় বাড়ছে সংক্রমণ। বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার আশঙ্কাজনক বলে উল্লেখ করেন তিনি। মাস্ক পরার বিষয়ে এখনই বিধিনিষেধ শিথিল নিয়ে আপত্তিও জানান। বলেন, সব মানুষ টিকার আওতায় না আসা পর্যন্ত সতর্ক থাকা উচিত। নাইজেরিয়ায় চলতি মাসের শুরুতে অপহৃত 28 শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে জঙ্গিরা। এখনও 81 শিশু রয়েছে অপহরণকারীদের জিম্মায়। রোববার ছাত্রীদের মুক্তির খবর জানান এক মধ্যস্থতাকারী। তবে প্রশাসনের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাদুনা প্রদেশের বেথেল ব্যাপটিস্ট স্কুলে হামলা চালিয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এই শিক্ষার্থীদের। গত ডিসেম্বর থেকে প্রদেশটিতে 10টি বড় অপহরণের ঘটনা ঘটেছে। চীনের হেনান প্রদেশে নজিরবিহীন বন্যায় সবচেয়ে ক্ষতির মুখে কাজের খোঁজে গ্রাম থেকে শহরে পাড়ি জমানো শ্রমিকরা। অনেকে হারিয়ে ফেলেছেন শেষ সম্বলটুকুও। বন্যার পানিতে তলিয়ে গেছে জীবনের সব সঞ্চয়। বেশিরভাগেরই নেই মাথা গোজার ঠাঁই। কোনো মতে পরিবার সহ শপিং মল বা উঁচু কোনো জায়গায় আশ্রয় নিয়েছেন এই শ্রমিকরা। আমার বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে ঘরের সব ফার্নিচার। জানি না এখন কোথায় থাকবো, কি করব, কিছুই মাথায় আসছে না। এমন ভয়াবহ পরিস্থিতি কখনো দেখিনি। রাতে ঘুমাতেও ভয় পাচ্ছি। মনে হচ্ছে যদি ঘুমের মধ্যে ভেঙে পড়ে ভবন। সব সময় প্রার্থনা করছি আর যেন বৃষ্টি না হয়, কারণ জীবনের সব অর্জন দিয়ে এই রেস্টুরেন্টটি করেছিলাম। এখন পথে বসার উপায়। পরিবারের মাত্র একজনের উপার্জনে এখন কিভাবে চলবো? বন্যার পানি দ্রুত নেমে গেলে হয়তো ক্ষতি কিছুটা কম হবে। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাজ্যের লন্ডনেও। পানিতে তলিয়ে আছে শহরের পূর্ব ও উত্তরের বিশাল এলাকা। রোববার বিকেল থেকে বজ্রপাত সহ অবিরাম বৃষ্টিপাত হয়। সেখানে ডুবে যায় রাস্তাঘাট। মেট্রো রেলের লাইনেও প্রবেশ করেছে বন্যার পানি।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা, চরম ভোগান্তিতে নিচু এলাকার বাসিন্দারা। একদিন আগেই বজ্রপাতের সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো আরও 9টি স্থান, যার অন্যতম চীনের কুয়াংঝু শহর, ভারতের কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির এবং সৌদি আরবের হিমা সাংস্কৃতিক এলাকা। বিশ্ব ঐতিহ্য কমিটির চলমান অধিবেশনে ঘোষণা করা হয় নতুন এসব সংযুক্তি। নতুন তালিকা অনুসারে চীনকে ছাড়িয়ে এখন সবচেয়ে বেশি বিশ্ব ঐতিহ্য ইতালিতে। সেই সময়ে বিশ্বের সমুদ্র বন্দরগুলোর জন্য একটি উদাহরণ ছিল কুয়াংজু। অবকাঠামো উন্নয়নের অসাধারণ প্রজ্ঞা, যে কারণে এটি মানবতার জন্য অমূল্য সাংস্কৃতিক সম্পদ। এই ছিল সব খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।